রেকর্ড করছি। দেখছো? জি স্যার। জি স্যার। আগে বলতো না, ইদানিং বলে। আমি কলেজের ইয়েও রেকর্ড করলাম, দেখি ওরা ও একই কথা বলছে। নতুন সিস্টেম। আমি তাহলে 12 নম্বর অঙ্কটা পড়ছি। যখন আমি 12 আচ্ছা নম্বর স্যার। অঙ্কটা পড়বো, তুমি স্নেহা জি চিন্তা স্যার। করবে যে প্রশ্নটা ঠিক মতো আমি বুঝতে পারছি কিনা, যে ওরা আসলে আমাদের কাছে কি জানতে চাচ্ছে। থ্যাংক ইউ। না, ABC wholesale profitability Rohima Furniture's item to 4 department store chain। তার মানে ABC হোলসেল এর মুনাফার একটা তথ্য, যারা 4টা হোলসেল ডিপার্টমেন্টাল স্টোরের কাছে তারা পণ্য বিক্রয় করে, তার সেই রকম 4 জন সেলারের তথ্য এখানে দেওয়া আছে। এরকম একটা অঙ্ক বোধহয় আমি এর আগে করেছি একবার। Mr. Imran comments we apply ABC to determine product line profitability। তারা বলছে যে আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ বা ডিপার্টমেন্ট বা প্রোডাক্ট লাইন প্রফিটেবিলিটি যাচাইয়ের জন্য আমরা অ্যাক্টিভিটি বেস কস্টিংটা ব্যবহার করছি। The same ideas apply to customer profitability। আর সেই একই জিনিসই আমরা কাস্টমার প্রফিটেবিলিটিও অ্যাপ্লাই করছি। And we should find out customer profitability as well. Rohima Furniture sent catalogs to the corporate purchasing departments as on a monthly basis. The customers are entitled to return unsold merchandise within a 6-month period from a purchase date and receive full purchase price refund। তারা 6 মাসের মধ্যে পণ্য ফেরত দিতে পারে এবং পণ্য ফেরত দিলে তারা সম্পূর্ণ টাকাই ফেরত পাবে। এই তথ্য আমাদের এখানে বলে দিয়েছে ওনারা। সম্ভবত আমি এরকম একটা অঙ্ক তোমাদের করিয়েছি স্নেহা। The following data were collected from first year's operations। তোমার কি মনে হয় যে এরকম একটা অঙ্ক আমরা করেছি এর আগে? স্যার মনে হচ্ছে। এই যে Awal wholesale sells operators as capacity and sells television item to 4 department stores customers. The wholesales apply activity-based costing to determine product line profitability. The customers are entitled to return unsold merchandise within a 6-month period from the purchase date and receives a full purchase price return. The following data were collected from the last year's operation. দেখছো স্নেহা, এটা 7 নম্বর অঙ্কটার মতন। আমরা 7 নম্বরে এরকম একটা অঙ্ক করেছি, তবে হুবহু একই রকম না, কথাবার্তাগুলো প্রায় এক। 7 নম্বর ডাটাগুলো একই হবে কিনা জানি না, তবে অঙ্কটা 7 নম্বরের মতো। 12 নম্বর অঙ্কটা অনেকটা 7 নম্বর অঙ্কের মতো। তাহলে কিন্তু এই অঙ্কটাকে একটা ইম্পর্টেন্ট অঙ্ক বলা যায়। তার মানে অঙ্কটা 2 বার 2 নামে পরীক্ষাতে এসছে। তো এই কারণে আমরা এই 12 নম্বর অঙ্কটার উপর একটা স্টার চিহ্ন দিতে পারি। 12 নম্বর অঙ্কটার উপরে আমরা একটা স্টার চিহ্ন দিতে পারি। আর যেহেতু সুবা আসে নাই, এই 12 নম্বর অঙ্কটা ওর জন্য আমরা রেকর্ডিংও দিয়ে দিতে পারি। দিয়েও দিয়েছি, আগে রেকর্ডিং এ দিয়েও দিয়েছি। এই যে আমি দিয়ে দিলাম। তো তার মানে হলো স্নেহা, যে এরকম একটা অঙ্ক যেহেতু আমরা এর আগে করেছি, তাহলে আমার মনে হয় আমাকে খুব বেশি এই অঙ্কটা বোঝানোর প্রয়োজন হবে না, একটু দেখালেই তোমরা করতে পারবে। তুমি তারপরেও দেখো ওনারা আমাদেরকে যে ইনফরমেশন দিয়েছে তার মধ্যে গ্রস সেলস দেওয়া আছে, আর এরপর দেখো যে সেলস রিটার্নের মধ্যে অ্যামাউন্টও দেওয়া আছে, আবার নাম্বার অফ আইটেমও দেওয়া আছে। নাম্বার অফ আইটেমকে আমরা অ্যাক্টিভিটি হিসেবে ব্যবহার করব, আর প্রফিটেবিলিটি বিবেচনা করার সময় আমরা নেট সেলসটা বের করার জন্য আমরা গ্রস সেলস থেকে রিটার্নটা বাদ দিব। তোমার কি মনে আছে নাকি স্নেহা এই কথাগুলো? নাম্বার অফ সোল্ড আইটেম যেগুলো, সেটাকে আমরা অ্যাক্টিভিটি হিসেবে ব্যবহার করব,
যাতে আমরা ওভারহেডটা বের করতে পারি। আর সেলস রিটার্নের যে অ্যামাউন্টটা দেওয়া আছে এটা আমরা প্রফিটেবিলিটি যাচাই করার সময় সেলস থেকে বাদ দিয়ে আমরা নিট সেলস বের করব, ঠিক আছে? জি স্যার। নাম্বার অফ অর্ডারের মধ্যে রেগুলার অর্ডার হচ্ছে এটা আর রাশ অর্ডার হচ্ছে এটা। রেগুলার অর্ডার এটা, রাশ অর্ডার এটা, এবং প্রত্যেকের একটা অ্যাক্টিভিটি রেটও নিশ্চয়ই থাকবে এবং দেখো সেটা দিয়ে দিয়েছে। এই যে রেগুলার অর্ডারের রেট হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যাক্টিভিটি আর এটা হচ্ছে কস্ট ড্রাইভার রেট। কস্ট ড্রাইভার রেট মানে হচ্ছে অ্যাক্টিভিটি রেট। আমাদের প্রশ্নের মধ্যে অলরেডি অ্যাক্টিভিটি রেট দিয়ে দিয়েছে ওরা। স্যার শুভাপু বলতেছে তার ওয়াইফাই নাই বাসায়। বাসায় ওয়াইফাই নাই? হ্যাঁ। তুমি একটা ছোট মেসেজ দিয়ে দাও, আমরা রেকর্ড করছি, আপনি পরে দেখে নিন। জি স্যার। তাহলে তাহলে স্নেহা দেখো, রেগুলার অর্ডার প্রসেসিং এর একটা অ্যাক্টিভিটি রেট দেওয়া হচ্ছে 200 পার রেগুলার অর্ডার। রাশ অর্ডার প্রসেসিং এর একটা রেট দেওয়া হচ্ছে 1000 টাকা পার রাশ অর্ডার। আর রিটার্ন আইটেম প্রসেসিং এর মধ্যে দেওয়া হচ্ছে প্রতি রিটার্নে 100 টাকা করে, এগুলো সব অ্যাক্টিভিটি রেট। আর ক্যাটালগস এন্ড কাস্টমার সাপোর্ট দেওয়া হচ্ছে 10,000 টাকা পার কাস্টমার। এখানে তো প্রত্যেকে একটা কাস্টমার, 1 হচ্ছে একটা কাস্টমার, 2 হচ্ছে একটা কাস্টমার, 3 একটা কাস্টমার, 4 একটা কাস্টমার। এরা সবাই হোলসেল ডিস্ট্রিবিউটর। তাই এখানে 4 জনই আমাদের 4 জন কাস্টমার, তাই প্রত্যেকের ঘরে 10,000 করে বসবে, তাই না স্নেহা? জি স্যার। দেখো আমাদেরকে প্রশ্নের মধ্যে বলছে কাস্টমার্স পে দ্য ট্রান্সপোর্টেশন কস্ট, কাস্টমাররা বহন খরচটা বহন করে। দ্য কস্ট অফ গুডস সোল্ড এভারেজ 80% অফ সেলস, আমাদের নিট সেলস যা হবে তার 80% হবে কস্ট অফ গুডস সোল্ড। আমরা ইনকাম স্টেটমেন্ট করার সময় এটা আমাদের কাজে লাগবে। এই যে রিকোয়ারমেন্টের মধ্যে তোমাকে প্রশ্ন করেছে ডিটারমাইন দ্য কন্ট্রিবিউশন টু প্রফিট ফ্রম ইচ অফ দ্য লাস্ট ইয়ার এন্ড কমেন্ট ইউর সলিউশন। তুমি কি খেয়াল করেছো স্নেহা, আমি কিন্তু এই অঙ্কটার সলিউশন করিনি। কেন সলিউশন করিনি? কারণ এটা সেম অ্যাজ কোশ্চেন নাম্বার 7, তাই না? তাই না স্নেহা? জি স্যার। তাহলে কি এই প্রশ্নটা তুমি বাসা থেকে করে আমাকে দেখাতে পারবে না? হ্যাঁ স্যার, করলে পারবো মনে হয়। এই যে আমরা লিখে দিয়েছি সেম অ্যাজ কোশ্চেন নাম্বার 7, তার মানে তুমি যদি 7 নাম্বার কোশ্চেনটা একবার দেখে নাও তাহলে কিন্তু 7 নম্বর অঙ্কটা আবার দেখে একটু বুঝে ওটা করলে দেখে নিলে পারা কিন্তু তুমি যাবে। এই 12 নম্বর অঙ্কটা করতে পারবে পুরোটাই, তাই না স্নেহা? জি স্যার। তাহলে তুমি এবং এটা শোভা থাকুক তাহলে। দুজনের জন্যই এই 12 নম্বর অঙ্কটা তোমাদের বাড়ির কাছ থেকে গেল। তোমরা ট্রাই জি করবে স্যার। এই অঙ্কটা 7 নম্বর অঙ্কটা দেখে দেখে পুরোটাই নিজেরা করার জন্য, ঠিক আছে? জি স্যার। চলো এবার আমি তাহলে 13 নম্বর অঙ্কটা একটু দেখি। এই অঙ্কটাও হয়তোবা আমাদের কোনো একটা অঙ্কের সঙ্গে মিলে যাবে। যদি মিলে যায় তাহলে হয়তোবা আমি ওইটার সলিউশন করব না, তখন ওই অঙ্কটা দেখে দেখে এই অঙ্কটা তখন তোমাদেরকে করতে হবে। না জি তোমার স্যার। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের মধ্যে যদি ওনারা একটা অঙ্ক দেয় তাহলে ওই অ্যাক্টিভিটি তাহলে বেস কস্টিং থেকেই দেবে। জি স্যার। এটা এমন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমি তো জি। অনেক কলেজের টেস্ট পরীক্ষাতে শুধু অ্যাক্টিভিটি থেকে 2টো কোশ্চেন দিতে দেখেছি। তাই এখান থেকে যে তোমরা একটা প্রশ্ন পাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাই একই ধরনের অঙ্কগুলো আমি আগে করানোর পর আমি তোমাদেরকে করার জন্য এমন কিছু অঙ্ক দিয়েছি যে অঙ্কগুলো তোমরা এর আগেও করেছো। তো চলো দেখে আমি 13 নম্বর অঙ্কটা পড়ি এবার। 13 নম্বর অঙ্কটার মধ্যে প্রোডাক্ট সি এবং প্রোডাক্ট ডি, দুইটা প্রোডাক্ট দেওয়া আছে এখানে।
এদের দুইজনেরই ইউনিট প্রডিউসটা দেওয়া আছে, একটা 2000 ইউনিট, একটা 200 ইউনিট। আর মেশিন আওয়ার পার ইউনিট, দেখো প্রতি ইউনিটে মেশিন আওয়ার হয় এর 4 ঘন্টা, এর 4 ঘন্টা, এরকম অঙ্ক আমি এই কয়েকদিন আগে করেছি। তুমি আমাকে বলো তো দেখি স্নেহা, তাহলে আমাদের টোটাল মেশিন আওয়ারটা হবে সি এর জন্য 2000 গুণ 4, তাই না? দেখো তো। জি স্যার 8000। আর আর প্রোডাক্ট ডি এর জন্য টোটাল মেশিন আওয়ার হবে 200 গুণ 4, তাই না? জি স্যার তাহলে 800। আমরা টোটাল আওয়ারটা ইচ্ছা করলে বের করতে পারবো এখান থেকে। জি স্যার। আর তুমি দেখো তো স্নেহা, এই যে নিচে ওনারা বাজেটেড মেশিন সেটআপ রিকোয়ার্ড কস্ট বলে দিয়েছে 17600। তো দেখো ওনারা কিন্তু আমাদের ওভারহেডটা বলে দিয়েছে 17600। একটা কাজ করি, যদি আমাদের ট্রেডিশনাল মেথডে কস্ট শীট করতে বলে বা কস্ট পার ইউনিট বের করতে বলে, তাহলে আগে আমরা এই খরচটাকে আওয়ার প্রতি রেটটা কত সেটা বের করি। তো তুমি বলো তো, প্রোডাক্ট সি এর টোটাল আওয়ারটা তুমি কত বের করেছিলে? 8000। হ্যাঁ স্যার 8000। আর প্রোডাক্ট ডি এর টোটালটা কত বের করেছিলে? 800। আচ্ছা। হ্যাঁ। তাহলে এই দুটো মিলে আমাদের মোট আওয়ারটা কি 8800? জি স্যার। তাহলে তুমি 17600 কে 8800 দিয়ে ভাগ করো। 2 2 আসে। তার মানে আমাদের আওয়ার প্রতি রেট হচ্ছে 2 টাকা। যদি আওয়ার প্রতি রেট 2 টাকা হয়, তাহলে 8000 গুণ 2 16000 টাকা হবে। এই 17600 এর মধ্যে 16000 টাকা হবে প্রোডাক্ট সি এর। আর 200 গুণ 2, আর 200 গুণ 2, 200 না সরি 800 গুণ 2 1600 টাকা হবে হচ্ছে প্রোডাক্ট ডি এর এই খরচটা। কি ঠিক আছে স্নেহা? জি স্যার। আমরা কি ঘন্টা প্রতি খরচটা বের করে নিতে পেরেছি, ঘন্টা প্রতি রেটটা? জি স্যার। দেখো তোমাকে প্রশ্ন করেছে কম্পিউট ওভারহেড কস্ট পার ইউনিট অ্যাজ পার প্রোডাকশন ইউজিং ট্রেডিশনাল কস্টিং। আর 2 নম্বরে বলেছে অ্যাজ পার অ্যাক্টিভিটি বেস কস্টিং, এবিসি কস্টিং। আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার এই 13 নম্বর অঙ্কটা কোন অঙ্কটার সঙ্গে ম্যাচ করে? তোমার এই 13 নম্বর অঙ্কটা ম্যাচ করে এই যে 9 নম্বর অঙ্কটার সাথে। 13 নম্বর অঙ্কটা ম্যাচ করে একদম 9 নম্বর অঙ্কটার সাথে। 13 নম্বর অঙ্কটা ম্যাচ করে একদম হুবহু 9 নম্বর অঙ্কটার সাথে। বলো তো, আমি 9 নম্বর অঙ্কটা তোমাদের ফ্রেশ খাতায় করিয়েছি না স্নেহা? জি স্যার। করা হয়েছে না স্নেহা? তাহলে তুমি 13 হ্যাঁ নম্বর অঙ্কটার পাশে লিখে নাও সেম অ্যাজ কোশ্চেন নাম্বার 9। স্যার 13 কোশ্চেন কি এতটুকুই? হ্যাঁ, সেম অ্যাজ কোশ্চেন নাম্বার 9। তাহলে এই অঙ্কটাও কোশ্চেন নাম্বার 9 এর মতন 13 নম্বর কোশ্চেনটা। আর 13 নম্বর কোশ্চেনটার মূল বডিটা এতটুকুই। আর নিচে এটা হচ্ছে কোশ্চেনের রিকোয়ারমেন্ট, এ নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে এটা, আর বি নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে এটা। এই জন্য ওরা দুটো প্রশ্ন করেছে। Compute the overhead cost per unit each of the product using traditional costing system and compute the overhead cost per unit of each product using ABC costing. তো এই অঙ্কটার একদম 9 নম্বর অঙ্কটা সেম। তাহলে স্নেহা বলো তো এবার 13 নম্বর অঙ্কটা তুমি আমাকে করে দেখাতে পারবে না? তবে আমি আগে তোমাকে বিভিন্ন রকমের অঙ্ক করে দিয়েছি, আর এখানে এবার ওই ধরনের অঙ্কের মধ্যে যেগুলো ম্যাচ করে সেগুলো আমি আবার তোমাদেরকে করার জন্য দিয়েছি। তাই এখন যদি এগুলো তোমরা আমাকে করে দেখাতে পারো, তাহলে তোমরা পরীক্ষাতে অ্যান্সার করতে পারবে। স্নেহা বলো তো 13 নম্বরটা পারবে না? ইনশাআল্লাহ স্যার। চলে যাও 14 নম্বরে। তুমি দেখো 14 নম্বর অঙ্কটা বলছে, এই 14 নম্বর অঙ্কটা একটু আগে তুমি যে অঙ্কটা পড়লা সেই অঙ্কটার মতন।
Sabbir company given you the following information relating to its two product line. Product E এবং product F এর জন্য তারা ইনফরমেশনটা দিয়ে দিয়েছে। Unit produced, inspection per product line, আর মেশিন আমার পার ইউনিট। একদম আগের অঙ্কটার মতন, খালি নিচেরটা মাঝখানে আছে আর মাঝখানেটা নিচে আছে, আর সব এক। টোটাল বাজেটেড ইন্সপেকশন কস্ট 13,200, ওইখানে ছিল 17,600 আর এখানে 13,200। দেখছো স্নেহা? দেখছো? জি স্যার। Determine how much inspection cost is allocated in each product line if the company uses a traditional costing system based on the machine hour। আর পরে আবার বলছে কস্ট পার ইউনিটটাও বের করো ই এবং এফ এর। একই কোশ্চেন যেটা এর আগের অঙ্কটাতে করা হয়েছে, এখানে একটু শর্টকাটে করা হয়েছে, একটু ডিটেইলস লেখছে, কিন্তু আগেরটাতে এ নাম্বার ইকুইভ্যালেন্ট যে প্রশ্ন করেছে এখানেও এ নাম্বারে সেই প্রশ্ন করেছে। বি নাম্বারে বলছে ইউজিং অ্যাক্টিভিটি বেসড কস্টিং হাউ মাচ ইন্সপেকশন কস্ট ইজ অ্যালোকেটেড ইন ইচ প্রোডাক্ট লাইন, হোয়াট ইজ দ্য কস্ট পার ইউনিট। একই প্রশ্ন করেছে, বাট বি নাম্বার ইকুইভ্যালেন্ট। দেখেছো? আর লাস্টে একটা ছোট্ট কমেন্টস করার জন্য একটা রিকোয়ারমেন্ট দিয়েছে ওনারা বাড়তি, একই রকম অঙ্ক, খালি এই জিনিসটা আলাদা। সেখানে বলছে ডিসাইড if overhead cost allocation to product line E and F is evidence of product diversity or volume diversity or both। শুধু এই প্রশ্নটুকু করেছে, এটা একটা থিওরিটিক্যাল প্রশ্ন। ডিসাইড if overhead cost allocation to product line E and F is evidence, যদি এই ওভারহেডটা যদি অ্যালোকেশনটা যদি একটা এভিডেন্স হয়, একটা প্রমাণ হয়, অফ প্রোডাক্ট ডাইভার্সিটি, প্রোডাক্টের বৈচিত্র্যটা বিশ্লেষণ করার জন্য, যদি এই খরচটাই যদি মুখ্য হয়, আর ভলিউম ডাইভার্সিটি ফর বোথ, মানে কোনটা বেশি দরকার, প্রোডাক্ট ডাইভার্সিটি প্রোডাক্টের বৈচিত্র্য, আর ভলিউম ডাইভার্সিটি নাকি পরিমাণের বৈচিত্র্য, নাকি দুইটাই, ভলিউম পরিমাণ এবং তোমার প্রোডাক্টের বৈচিত্র্য দুটোই দরকার, প্রোডাক্টের বৈচিত্র্য এবং প্রোডাক্টের পরিমাণের বৈচিত্র্য। মানে ওনারা বলছে ডিসাইড, সিদ্ধান্ত নাও, ইফ ওভারহেড কস্ট অ্যালোকেশন, ওভারহেড কস্টের বিশ্লেষণটা প্রোডাক্ট লাইন মানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য যে ওভারহেড কস্ট আমরা ভাগ করি, যদি এই খরচটা ই এবং এফ এর জন্য ইজ এভিডেন্স, যদি এটা প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়, তাহলে বলো এটা কি প্রোডাক্ট ডাইভার্সিটির উপর ডিপেন্ড করবে, নাকি ভলিউম ডাইভার্সিটির উপর ডিপেন্ড করবে, নাকি বোথ, উভয়ের ক্ষেত্রে ডিপেন্ড করবে। তো তুমি এই চ্যাপ্টারটা থিওরিটা যখন পড়বা, এটা কিন্তু সম্পূর্ণটা থিওরি, তখন তুমি একটা জিনিস দেখবা যে ওভারহেড কস্ট অ্যালোকেশনের জন্য আসলে কোনটা আমাদের দরকার। আমাদের কি আসলে প্রোডাক্ট ডাইভার্সিটি মানে হচ্ছে পণ্যের বৈচিত্র্যতা, আর ভলিউম ডাইভার্সিটি মানে পরিমাণের বৈচিত্র্যতা, নাকি বোথ মানে উভয়ই, পরিমাণের দিকটাও আবার প্রোডাক্টের দিকটাও, এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। আমার তো মনে হয় যে এই প্রশ্নের সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমার ভলিউম ডাইভার্সিটি এবং প্রোডাক্ট ডাইভার্সিটি দুটোই আমাদের দরকার, কারণ প্রোডাক্টের বৈচিত্র্য পাশাপাশি পরিমাণও একটা ফ্যাক্টর। পরিমাণ যদি বেশি হয় তাহলে প্রোডাক্টের কস্ট কিন্তু কমে আসে। একটা প্রোডাক্টের পরিমাণ যখন অনেক বেশি উৎপাদন হয় তখন তার কস্ট কিন্তু কমে আসে। বাট এই লাইনটার সঙ্গে আমাদের উপরের এই পুরো অঙ্কটুকুর কোনো সম্পর্ক নাই, এই লাইনটুকুর সঙ্গে আমাদের উপরের এই পুরো অঙ্কটার কোনো সম্পর্ক নাই। তাই এই লাইনটুকু সম্পূর্ণটা একটা থিওরিটিক্যাল প্রশ্ন, যেটা অ্যাক্টিভিটি বেসড কস্টিং এর যে খরচ, অ্যাক্টিভিটি বেসড কস্টিং পদ্ধতিতে আমরা যে খরচগুলো ভাগ করি বিভিন্ন প্রোডাক্টের মধ্যে, তার উপকারিতা অপকারিতা বা তার বৈশিষ্ট্যগুলো পড়লেই তুমি এই প্রশ্নের জবাবটা নিজে নিজে দিতে পারবে, বুঝছো? আচ্ছা, তাই লাল করে দাও এই অংশটার সাথে আমাদের উপরের যে এবি রিকোয়ারমেন্টের যে অঙ্ক, এর সাথে কোনো সম্পর্ক নাই, এটা সম্পূর্ণটা একটা থিওরিটিক্যাল প্রশ্ন। তাহলে এই অঙ্কটাও তোমাকে করতে হবে স্নেহা, 14 নম্বর অঙ্কটা, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, 15 নম্বর অঙ্কটা এখানে সলিউশন করে দেওয়া হয়েছে। তাহলে চলো আমি 15 নম্বর অঙ্কটা এবার একটু করি। Joy company recently introduces a new product. Joy company recently তোমাদেরকে একটা নতুন প্রোডাক্টের সঙ্গে পরিচয় করিয়েছে, which managers refer to as special to complement their other product. Regular accounts accumulates all overhead in a single cost pool.
and allocate if it based on the machine hours. এটা হচ্ছে স্বাভাবিকভাবে ওনারা মেশিন আওয়ারের ভিত্তিতেই তারা তাদের ওভারহেড গুলোকে অ্যালোকেট করতো with the recent addition of an expanded computer system. আর বর্তমানে ওনারা expanded computer system আনার কারণে জয় ডিসাইডেড তারা সিদ্ধান্ত নিয়েছেন টু বিং ইমপ্লিমেন্টিং এবিসি, যে এখন আমরা আমাদের কস্ট অ্যালোকেশনের জন্য এখন তাহলে আমরা ট্রেডিশনাল মেথডটা ফলো করব না, আমরা অ্যাক্টিভিটি বেসড কস্টিংটা ফলো করব। আসলে ব্যাপারটা হচ্ছে কি অঙ্ক করাতে গিয়ে ওনারা কিছু ফাও কথা বলে, বুঝছেন? আমরা এই পর্যন্ত যা পড়লাম সবই কিন্তু ফাও কথা, অঙ্কের জন্য আসলে কোনো কাজের কথা নাই। ওনারা তাদের যে প্রোডাক্ট রয়েছে দুইটা প্রোডাক্ট, একটা স্পেশাল একটা রেগুলার, এই প্রোডাক্টগুলোর সঙ্গে তারা আমাদেরকে পরিচয় করিয়েছে এবং তারা বর্তমানে তাদের এই সমস্ত প্রোডাক্টের পিছনে যে ওভারহেড খরচগুলো অ্যালোকেশন করে তা তারা মেশিন আওয়ারের ভিত্তিতে ট্রেডিশনাল মেথডে অ্যালোকেশন করতো, কিন্তু তাদের কম্পিউটার সিস্টেমটাকে একটু ভালো করার কারণে তারা সিদ্ধান্ত নিচ্ছে বর্তমানে তারা একটা অ্যাক্টিভিটি বেসড কস্টিং ফলো করবে। এই ফাও কথাগুলো ওরা আমাদেরকে এখানে বলছে। এবার বলছে দে সিলেক্ট দ্য নাম্বার অফ সেটআপস and number of engineering charges as the activity drivers for two new cost pools. আচ্ছা, এখানে কিন্তু ওনারা আমাদেরকে বলে দিচ্ছে কোন কোন অ্যাক্টিভিটি ভিত্তিতে খরচগুলো ভাগ হবে। একটা হচ্ছে দে সিলেক্ট দ্য নাম্বার অফ সেটআপ, এই নাম্বার অফ সেটআপ কিন্তু একটা অ্যাক্টিভিটি, এটা একটা অ্যাক্টিভিটি ওনারা বলছে, এন্ড দ্য নাম্বার অফ ইঞ্জিনিয়ারিং চার্জেস, এই নাম্বার অফ ইঞ্জিনিয়ারিং চার্জেসটা হচ্ছে আরেকটা অ্যাক্টিভিটি। ওনারা এই দুইটা অ্যাক্টিভিটির ভিত্তিতে খরচগুলো ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে যদি অ্যাক্টিভিটি বেসড কস্টিং আমরা ফলো করি as the activity drivers of the two new cost pool। এই হচ্ছে বলছে ওনারা they will continue to use machine hours as the base for allocating all remaining overhead, আর অন্যান্য সমস্ত ওভারহেড ভাগ করার জন্য ওরা ওই মেশিন আওয়ার রেট মেথডই তারা ফলো করে। accountant provide the following information about joy companies most recently years of operation। খুব বর্তমান মানে খুব রিসেন্ট সালের তথ্যগুলো তোমাদেরকে ম্যানেজার আমাদেরকে সরবরাহ করেছে। আমরা দেখি তো কি কি আছে এখানে। ইউনিট প্রডিউসড, তোমরা দেখো দুইটা মিলায় মোট ইউনিট 50,000। আমরা রেগুলার প্রোডাক্ট বানাই 49,800 আর স্পেশাল প্রোডাক্ট বানাই 200। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট রেগুলারের জন্য দাম 20 টাকা আর স্পেশালের জন্য 120 টাকা। টোটাল কস্ট পার ইউনিট বের করতে গেলে এই ম্যাটেরিয়ালটাও লাগবে, এছাড়া ম্যাটেরিয়ালটা আমাদের অন্য কোনো কাজে লাগবে না। ডাইরেক্ট লেবার কস্ট অ্যামাউন্ট বলে দিয়েছে ডাইরেক্ট, এই লেবার কস্টটাও আমাদের সরাসরি কস্ট পার ইউনিট বের করার সময় কাজে লাগবে, এছাড়া অন্য কোনো কাজে লাগবে না, কারণ লেবার কস্টটা ওভারহেড না, ম্যাটেরিয়াল কস্ট এবং লেবার কস্টটা ওভারহেড না, মনে রাখবেন। মেশিন আওয়ার বলে দিয়েছে দুজনেরই টোটাল মেশিন আওয়ারটা এখানে দেওয়া আছে। আর এই যে দেখো সেই দুটো অ্যাক্টিভিটি, যে দুটো অ্যাক্টিভিটি আমি উপরে মার্ক করেছিলাম, যে দুটো অ্যাক্টিভিটি আমি উপরে মার্ক করেছিলাম সেই দুটো অ্যাক্টিভিটি এই যে এখানে দিয়ে দিয়েছে। এনারা হচ্ছে অ্যাক্টিভিটি, আর এদের ভিত্তিতে আমরা অ্যাক্টিভিটি বেস কস্টিং এর খরচগুলো ভাগ করব এইটার ভিত্তিতে। এবার দেখো ওনারা আমাদের টোটাল ওভারহেড কস্ট গুলো বলে দিচ্ছে, মেশিন সেটআপ রিলেটেড কস্ট, ইঞ্জিনিয়ারিং রিলেটেড কস্ট আর অন্যান্য খরচ। ওনারা বলেছে অন্যান্য খরচগুলো আমরা এখনো মেশিন আওয়ার রেটের ভিত্তিতে ভাগ করি, আর এই দুটোর জন্য ওনারা অ্যাক্টিভিটি ফলো করে, সেটার অ্যাক্টিভিটি গুলো ওই যে উপরে বলে দিয়েছে। কথাবার্তা কিন্তু ওনারা একদম টোটাল বলে দিয়েছে 29,90,000 টাকা টোটাল। তার মানে এই হচ্ছে আমাদের পুরো অঙ্কটা। দেখো আমরা যদি ট্রেডিশনাল মেথড ফলো করি তাহলে সমস্ত খরচ আমরা মেশিন আওয়ারের ভিত্তিতেই ভাগ করব, এই মেশিন আওয়ারের ভিত্তিতে এইটা। আর যদি আমরা অ্যাক্টিভিটি বেসড কস্টিং এ ফলো করি তাহলে এই দুটো অ্যাক্টিভিটির ভিত্তিতে আমরা এই খরচ দুটো ভাগ করব, এই উপরের খরচ দুটো, আর আদার্স যেটা সেটা আমরা মেশিন আওয়ারের ভিত্তিতে ভাগ করব। এই কথাটাই ওনারা আমাদের উপরে বলে দিয়েছে। এবার তুমি রিকোয়ারমেন্টটা দেখো, ইউজিং দ্য কারেন্ট কস্টিং সিস্টেম। কারেন্ট কস্টিং সিস্টেমটা কিন্তু ট্রেডিশনাল। ডিটারমাইন দ্য টোটাল কস্ট, তোমাকে টোটাল কস্ট বের করতে বলছে আর ইউনিট কস্ট অফ ইচ প্রোডাক্ট লাইন। খেলা দেখো, এতক্ষণ এবিসি 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 করে এখন বলতেছে ওরা কারেন্ট কস্টিং সিস্টেমে সমস্ত কিছু করে। দেখেছিস না? জি স্যার। তাহলে চলো স্যার। জয় হ্যাঁ স্যার। হ্যাঁ স্নেহা। স্যার আমি আসলে আমার মাঝখানে স্যার আমার লাইন স্যার লস্ট হয়ে গেছিল, কানেকশন। স্যার আপনি কি খেয়াল করছিলেন? না আমি তো বুঝা খেয়াল গেছিল? করিনি। আমি আবার জয়েন করছি। তুমি কোন পর্যন্ত ছিলা?
স্নেহা? স্যার আমি উপরে ছিলাম স্যার। হ্যাঁ স্যার এই অঙ্কটা না হয় থাকুক, এই ঠিক অঙ্কটা আছে। স্যার শুভাপু নেক্সট ক্লাস আচ্ছা শুভাপু আচ্ছা আসলে ঠিক আবার আচ্ছা বুঝিয়ে ঠিক দিয়েন। ঠিক আচ্ছা ঠিক আছে স্নেহা, ঠিক আছে। তুমি তাহলে আপাতত ওই যে উপর থেকে কত নাম্বার কত নাম্বার, জি স্যার, 12, 12, 13, 14। 12, 13, 14 তিনটাই করে ফেলো। হ্যাঁ ঠিক আছে, আমরা 15 13, নম্বরটা না হয় ও আসলেই আমরা করবো। 14। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে আচ্ছা স্নেহা। স্যার। আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার, থ্যাংক